আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মূল্যমঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। শেখ হাসিনা স্বদেশে ফিরছেন এই ডিসেম্বরের আগেই। এটা আজ এই জুলাইয়ে প্রায় মাঝখানে দাঁড়িয়ে এটার কোনো জল্পনার বিষয় নয়। তিনি বলেছেন ফিরবেন এবং ফিরবেন, আর তার জন্য ডিসেম্বর অবধি অপেক্ষাও করতে হবে না, এটা দেখে নেবেন। প্রশ্ন উঠছে তিনি ফিরবেন ঠিকই, কিন্তু থাকবেন কোথায়? জেলখানায়, নাকি জেলের ভাত বেশি দিন না খাইয়ে ওপরে মানে আল্লাহর কাছে পাঠানোর চেষ্টা করবে বিএনপি সরকার এবং বিএনপির বন্ধু জামাত এনসিপি? তারা ফাঁসিকাট তো তৈরি করেই রাখা। এনসিপি জামাত মুখে বলছে এসব কথা, আর বিএনপি মনে মনে বলছে। তফাৎ এটুকুই। কিন্তু ব্যাপারটা কি এতটাই সোজা? শেখ হাসিনা ফিরবেন বলছেন, আর ভারত কি চুপচাপ সেগুলো শুনছে আর দেখছে? একদম নয়। ভারত জঞ্জাল সাফ করতে নেমে পড়ছে খুব শিগগির। খবর পেলাম পাক্কা। না, জঞ্জাল সাফ না বলে রাস্তা সাফ বলা ভালো। দেখুন, যুদ্ধের পরে দেখা যায় যে রাস্তাঘাটে সব মাইন পুঁতে রাখা হয়েছে, বিস্ফোরক রাখা হয়েছে, এমনকি সমুদ্রের নিচেও সেখানেও পর্যন্ত বিস্ফোরক পুঁতে রাখা হয় যাতে জাহাজ না আসতে পারে। তো সেসব বিস্ফোরক, বোমা বা মাইন পুঁতে রাখা আছে শেখ হাসিনার ফেরার পথেও, মাটির নিচে, কারো চোখের আড়ালে। সেসব বিস্ফোরক, মাইন, বোমা তুলে নিষ্ক্রিয় করে দিতে হবে আগে, মানে তাদেরকে খতম করে দিতে হবে। তারপর ফিরবেন শেখ হাসিনা, আর সেই কাজটা করে নিতে হবে এই অক্টোবরের মধ্যেই। আর একটু ভেঙে বলি, মাটির ভেতরে পুঁতে রাখা এইসব বিস্ফোরকের পরিচয় এরা বাংলাদেশি বেশিরভাগই নয়, অন্য রাষ্ট্রের মানুষ। তবে বাংলাদেশে একেবারে নয় তা নয়, পাকিস্তানি বা তুর্কি বা আমেরিকান তারা। হ্যাঁ, আমেরিকানরাও হাসিনার চলার রাস্তায় পুঁতে রাখা মাইন হয়ে ছড়িয়ে আছে। কিন্তু বাংলাদেশের হাসিনা পরবর্তী শাসন তারাই চালিয়েছে বকলমে এবং এখনো চালাচ্ছে। সেটা ছাড়ে, এতে মুখে যতই প্রেম দেখাক না। 24 আগস্টের আগে তারা সক্রিয় ছিল হাসিনার পতন ঘটাবার জন্য, আর এখন তারা সক্রিয়, তারা মানে আমেরিকানরা, বর্তমান জমানাকে বাঁচিয়ে রাখার জন্য। 24 আগে সাফ সাফাইয়ের অনেক কাজ তারা করেছে। আন্তর্জাতিক কূটনীতি যতটা দেখা যায় চোখের সামনে, তার চেয়ে অনেক গুণ লুকিয়ে থাকে চোখের আড়ালে। হিমশৈলের জলের ওপরের ভাগ আর জলের নিচের ভাগ যেমন, অনেকটা তেমনই এই নিচের ভাগে থাকে কাঁটা। সেই কাঁটাগুলো সরাতে হবে, বিস্ফোরক সরাতে হবে, সেই কাজ। যার পোশাকি নাম হচ্ছে কি এই কাঁটা সরানোর? গুপ্ত হত্যা। হাসিনা যখন ক্ষমতায় ছিলেন তখনও হয়েছে গুপ্ত হত্যা। মানে হাসিনা করেননি, করেছে কারা বলছি। আপনাদের কি মনে আছে রূপপুর পারমাণবিক কেন্দ্রে একের পর এক রুশ কর্মী, অফিসার, প্রকৌশলীদের টুপ টুপ করে মরে যাওয়ার সেসব কথা? এক আধজন নয়, 2024-22 থেকে 2024-এ হাসিনার ক্ষমতায় থাকা পর্যন্ত 1.5 বছরে এবং তারপরে মোট প্রায় 14 জন রুশ প্রকৌশলী মারা যান। আর মৃত্যুর কারণ কি? স্ট্রোক, সুইসাইড। 26-27 বছরের তরতাজা যুবক সব, তাদের মধ্যে কিছু একটু বেশি বয়সেরও আছে, 50, 55, 45 এরকম আছে। তাদের সবার হৃদরোগে মৃত্যু। বাত কুছ হজম নেই হওয়া, তাই না? দেখুন, বাংলাদেশের যমুনা টিভি 6 ফেব্রুয়ারি 2022-এ একটি খবর দিচ্ছে, দেখতে পাচ্ছি গুগল ঘেটে, যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত আরো এক রুশ নাগরিকের রহস্যজনক মৃত্যু। কে দিচ্ছে? বাংলাদেশের একটি পত্রিকা, বাংলাদেশের একটি সংবাদ মাধ্যম যমুনা টিভি। কবে? 6 ফেব্রুয়ারি। আর খবরের মধ্যে তারা লিখছে, বলছে
পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত আরো এক রুশ নাগরিকের মৃত্যু হয়েছে। রোববার 6 ফেব্রুয়ারি 2022 দুপুরে এই ঘটনা ঘটে। এ নিয়ে গত 8 দিনে, খেয়াল করবেন কথাটা, গত 8 দিনে রহস্যজনক কারণে 5 রুশ নাগরিকের মৃত্যু হলো। এসব মৃত্যু কি এমনি এমনি হয়েছে বলে মনে করছেন, নাকি এমনি এমনি এরকম ভাবে কেউ মরে এতগুলো মানুষ একসাথে? হয় না এরকম। এসবই আন্তর্জাতিক শক্তির চোখের আড়ালের খেলা। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের গুপ্ত হত্যার খেলা যে শেষ হয়েছে তা নয়। অতি সম্প্রতি এই কদিন আগে 27 মে বাংলাদেশের এক পত্রিকা, কবে, এই কদিন আগে, 1.5 মাস আগে, 27 মে বাংলাদেশের এক পত্রিকা সবার দেশ লিখছে, এটাও গুগল ঘেটে পেয়ে গেলাম, রূপপুর প্রকল্পে কর্মরত রুশ নাগরিকের রহস্যজনক মৃত্যু। এবং সেই খবরে আরো লেখা হচ্ছে, গত 1 মাসে মোট 4 জন রুশ নাগরিকের অজ্ঞাত কারণে মৃত্যু হয়েছে। সরকারের মুখে কুলুপ। তবে একটু কান পাতলে শোনা যাবে, রাশিয়াকে বাংলাদেশ থেকে হাত গুটিয়ে নিতে বাধ্য করার জন্য পাকিস্তান ও আমেরিকার যৌথ প্ল্যানে মরছে একের পর এক রুশ কর্মী। হাসিনা আমলের শেষ দিকে ওই 2022-এ কয়েকজন মারা গেছিল, তারপরে বন্ধ হয়ে গিয়েছিল। 24 আগস্টের পর এসব হত্যা ওই রূপপুর নিয়ে ডামাডোলের সময় কিছুটা বন্ধ হয়ে গিয়েছিল। এখন আবার রূপপুরে পুরো উদ্যমে নতুন করে খুন খারাপি শুরু হয়েছে। এই কাজ শেষ হওয়ার পর, মানে নতুন করে কাজ শুরু হয়েছে এখন রূপপুরে, তারপরে আবার রুশ নাগরিকদের অজ্ঞাত কারণে মৃত্যুর ঘটনা বাড়ছে। এই খেলা ভারত, মানে ভারতের রিসার্চ এন্ড অ্যানালিসিস উইং, যে এতদিন বাংলাদেশের সংক্ষেপে, তারাও যে করেনি তা নয়, করেছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে, মার্কিন নাগরিক টেরেন্স আরভেল জ্যাকসন, তার মৃত্যুর ঘটনাটা। এটাই সেদিনের, কয়েক মাস আগের কথা। বাংলাদেশ সেনাবাহিনীর মালিকানাধীন, বাংলাদেশের সেনাবাহিনী আবার খুব বড় ব্যবসা করে, কিন্তু ব্যবসাদার, ওরা যুদ্ধের থেকে ব্যবসাটা করে বেশি। তো বাংলাদেশ সেনাবাহিনীর মালিকানাধীন ঢাকার অভিজাত হোটেল ওয়েস্টিনে এই মার্কিন নাগরিক টেরেন্স আরভেল জ্যাকসনের হঠাৎ মৃত্যু হলো। পরদিন সকালে তার ডেড বডি আবিষ্কার হলো, এবং সেই ডেড বডি খবরটা বাইরে বেরোতেই মার্কিন দূতাবাস একেবারে ছুটে এলো পুলিশ আসার আগে, এবং কোন রকম ময়না তদন্ত ছাড়াই পুলিশকে দেহ হস্তান্তর করতে বাধ্য করেছিল। শুধু কি তাই, একজন মার্কিন নাগরিক কেন হোটেলের ভেতর মারা যাবেন এবং কেনই বা তার প্রতিটা ব্যক্তিগত জিনিসপত্র তড়িঘড়ি করে ছড়িয়ে নেবে মার্কিন দূতাবাস? এখানে কি কোনো সেন্সিটিভ ডেটা বা তথ্যের আদান প্রদান ছিল? মনে রাখবেন, ওই একজন মাত্র মার্কিন নাগরিকের যে বাংলাদেশের মাটিতে অজ্ঞাত কারণে মৃত্যু হয়েছে তা নয়, মারা গেছে সিআইএ এর অন্তত আরো 3 জন। সে খবরগুলো চেপে দেয়া হয়েছে। শুধু যে মার্কিন নাগরিকের রহস্য মৃত্যু হয়েছে তা নয়, রাজধানীর গুলশানের একটি অভিজাত হোটেলে আহমেদ খান, যার বয়স 38, ওই নামের আহমেদ খান নামের এক পাকিস্তানি নাগরিকের রহস্যজনক মৃত্যু হয়েছে গত 25 নভেম্বরে। তিনি চট্টগ্রামের কর্ণফুলী ইন্ডাস্ট্রিয়াল এলাকার একটি টেক্সটাইল মিলে কাজ করতেন। এটা ঢপ, ওই লোক দেখানোর জন্য। একটা টেক্সটাইল মিলে কাজ করতেন, তিনি গুলশানের অভিজাত হোটেলে এসে থাকবেন, এত টাকা মাইনে পেতেন তিনি। তো প্রাথমিক তদন্তে হৃদরোগে মৃত্যুর কথা বলা হলেও সাম্প্রতিক ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে তার এই মৃত্যু নিয়ে
নিরাপত্তা মহলে গভীর সন্দেহের সৃষ্টি হয়েছে। এই খবর দিচ্ছে কে? আমরা নই, বাংলাদেশের কালবেলা পত্রিকা। এছাড়া চট্টগ্রামের কর্ণফুলী ইপিজেডের একটি প্রতিষ্ঠানে কর্মরত ফায়াজ আহমেদ নামের আর এক পাকিস্তানি নাগরিক অসুস্থতার কারণে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন এবং চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়। এই দুটো মৃত্যুর ক্ষেত্রেই মরদেহের কোনো পোস্টমর্টেম হয়নি, পুলিশ কোনো তদন্ত করেনি, আর পোস্টমর্টেম এবং তদন্ত ছাড়াই ছেড়ে দেয়া হয়েছে মরদেহ তাদের আত্মীয়ের কাছে, তারা পাকিস্তানে নিয়ে চলে গেছে। ব্যাপারটা সন্দেহজনক নয় কি? পোস্টমর্টেম হলে জানা যেত এসব মৃত্যু আদৌ স্বাভাবিক নয়। তখন খোঁজ পড়ত কে খুনি তার, কেনই বা খুন। কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে আসতো। সেই ঝুঁকি নেয়নি দেশের সরকার। শুধু আমেরিকা ও পাকিস্তান বা সিআইএ কিংবা আইএসআই নয়, তুরস্কের সামরিক চরের একাধিক চরের মৃত্যু ঘটেছে সম্প্রতিকালে বাংলাদেশে। এসব খুনের পেছনে কে? আমি জানি না। তবে বাংলাদেশের ভেতর থেকে ওয়াকিবহাল মহলে কান পাতলে শোনা যাচ্ছে যে সংস্থাটির নাম এর পেছনে, এই মৃত্যুর পেছনে, তার নাম রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং, ভারতের সরকারি গোয়েন্দা সংস্থা। এবার অবশ্য এই গুপ্ত ঘাতকের তালিকায় রয়ের সঙ্গে যুক্ত হয়েছে আরেকটি সংস্থা। বাংলাদেশে আশ্রয় নিয়েছে হামাস, এই কথা বলেছেন কয়েকদিন আগে নয়াদিল্লিতে থাকা ইসরায়েলের রাষ্ট্রদূত। তিনি বলেছেন যে হামাস ইসরায়েলের তাড়া খেয়ে মধ্যপ্রাচ্যের কোনো দেশে থাকতে পারছে না, তারা ছড়িয়ে পড়েছে এবং তাদের একটা বড় সংখ্যা এসেছে পাকিস্তান এবং সেখান থেকে এবং বাংলাদেশে। তো হামাস জঙ্গিদের নিকেশ করার লক্ষ্য নিয়ে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ এসেছে এবং হাত মিলিয়েছে রয়ের সঙ্গে। শুনতে পাচ্ছি এই দুই সংস্থা মিলে একটা খতম তালিকা তৈরি করে ফেলেছে যারা এই মুহূর্তে বাংলাদেশে আছে এবং সেখানে ভারত বিরোধী কাজকর্ম শুরু করছে। তাদের প্ল্যানের মধ্যে আছে শেখ হাসিনা ফিরলে তার ফেরার পথে বিস্ফোরক বা মাইন সেগুলো রেখে দেয়া হবে। এই রাখার ভারটা কাদের উপরে পড়েছে? পাকিস্তান, তুরস্ক এবং আমেরিকারও এইসব সংস্থার ওপর, যারা গুপ্ত ঘাতক হিসেবে এখন রয়েছে বাংলাদেশে, এবং তাদের উপরে কাজ আছে শেখ হাসিনাকে খুনের দায়িত্ব। তাদের ব্যবস্থা আগে ভাগেই করে ফেলবে এবং মোসাদ। আর বুঝতে পারছি আমেরিকার নাম, সিআইএর নাম এই তালিকায় আছে জেনে আপনি হয়তো অবাক হয়েছেন, কিন্তু অবাক হওয়ার কিচ্ছু নেই। বর্তমান বিশ্বে রাজনীতি এবং কূটনীতি একই সঙ্গে সাপ এবং ব্যাঙের গালে একসঙ্গে চুমু খায়। আর আমেরিকা তো এই একই সাথে সাপের গালে এবং ব্যাঙের গালে চুমু খাওয়ার ব্যাপারে একেবারে বেজোর। তাদের আমেরিকার কোনো তুলনা নেই, তাই না? এই হিট লিস্টে বাংলাদেশের কেউ কি আছে? আমি আগেই বলেছি পাকিস্তান, তুরস্ক, আমেরিকা, তাদের লোক রয়েছে এই হিট লিস্টে এবং মোসাদের। মনে রাখবেন, মোসাদ ইসরায়েলের গোয়েন্দা সংস্থা। তারা কিন্তু ইরান যুদ্ধ নিয়ে আমেরিকার মনোভাবে বেশ ক্ষুব্ধ এবং নেতানিয়াহু বলেছেন যে তারা একটা স্বাধীন রাষ্ট্র, আমেরিকা যা বলবে সেই ডিকটেট মেনে চলবে না। তারা তাদের নিজেদের স্বার্থ দেখেই চলবে। আর সেজন্যই রয়ের কাছে এসে জুটেছে এখন মোসাদ। এবং বাংলাদেশের যে এই বিদেশিদের সাথে
এই হিট লিস্টে রয়েছে বাংলাদেশের মৌলবাদী এবং সন্ত্রাসীরা। তাদের জন্য র এবং মোসাদের খতম প্রক্রিয়া একযোগে চলবে, কারণ ভারতও মনে করে যে বাংলাদেশের পরিস্থিতির দায় এই মৌলবাদীদের। তাই সেই মৌলবাদী তারা রাজনীতির বাইরে থাকলেও তাদের রাজনীতির সাথে জড়িত জামাত, এনসিপি, আরো যেসব দল আছে মৌলবাদী তারা, এমনকি বিএনপিও রয়েছে তার মধ্যে। আমি আগেই আপনারা জানেন যে বিএনপি একটা খিচুড়ি পার্টি, তার মধ্যে সব মতের, সব পথের, পাকিস্তানপন্থী, মুক্তিযুদ্ধপন্থী, মুক্তিযুদ্ধ বিরোধী সবাই রয়েছে। শান্তিপূর্ণ সহাবস্থান বিএনপিতে। আগামী 4-5 মাস ধরে চলবে এই খতম প্রক্রিয়া, মানে জঞ্জাল পরিষ্কার করা, মাইন তুলে নেওয়া শেখ হাসিনার ফেরার পথ থেকে। শেখ হাসিনা ফিরবেন এটা নিশ্চিত। ফিরবার পরে তাকে তখন কয়েক লক্ষ মানুষের ভিড় থাকবে, কিন্তু শেখ হাসিনা বলবেন মানুষকে শান্ত থাকতে, সরকার তাকে নিয়ে যাবে জেলখানায়। কিন্তু জেলখানায় তিনি থাকবেন, কিন্তু সেখানে কোনো কিছু যাতে না করতে পারে তার জন্যে, সেজন্য কিন্তু ভারত ব্যবস্থা নিচ্ছে। এমনও হতে পারে যে অক্টোবর কিংবা নভেম্বরে শেখ হাসিনা দেশে ফেরার আগে এই বিএনপি সরকার প্রাক্তন হয়ে যাবে, অতীত হয়ে যাবে। সেই জায়গায় এমনও হতে পারে যে ভারতপন্থী অথবা আওয়ামী লীগপন্থী সেনা তারা সেখানটায় অভ্যুত্থান ঘটাবে এবং তারা নিয়ে নেবে বাংলাদেশের শাসন ব্যবস্থা। সুতরাং কিন্তু সেটা তো আছেই, তার আগে শেখ হাসিনা দেশে ফেরার আগে পথঘাটকে মাইন মুক্ত করতে হবে, বিস্ফোরক মুক্ত করতে হবে। আর সে কাজ ভারত ছাড়া আর কে করবে? ৭১-এর পর দ্বিতীয় স্বাধীনতা বাংলাদেশের 2024-এ এসেছে বলে যে কথা বলা হয় সেটা ভুল। সে স্বাধীনতা আসবে শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তনের পর কয়েক মাসের মধ্যেই। এখনকার মতো এখানেই শেষ করছি। এই এপিসোড কেমন লাগলো কমেন্ট করে জানান, ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাসের প্রীতি ও শুভেচ্ছা নিন। মা পৃথিবীর সবচেয়ে কোমল, মিষ্টি, মধুর শব্দগুলোর একটি। সুধীরলাল চক্রবর্তীর গানের কথাটা মনে আছে? সেই বিখ্যাত গানটা, মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। মা শিশুর প্রথম আশ্রয়, প্রথম নিরাপত্তা, প্রথম ভালোবাসা। মা মানেই ক্ষমা, মা মানেই সন্তানের অপরাধ পর্যন্ত ঢেকে রাখা। মা মানেই আমার ছেলে এমন হতে পারে না। কিন্তু ইতিহাসে, সাহিত্যে, পুরাণে এবং বাস্তব জীবনে মাঝে মাঝে এমন কিছু মুহূর্ত আসে যা আমাদের এই ধারণাগুলোকেই প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেয়। বারুইপুরের এক দরিদ্র মা সেই প্রশ্নটাই ছুড়ে দিয়েছেন গোটা সমাজের সামনে। যখন সাংবাদিকরা প্রভাস মণ্ডলের এনকাউন্টারে মৃত্যুর পর তার কাছে জানতে চাইলেন, আপনার ছেলে পুলিশের গুলিতে মারা গেছে, আপনার কি বলার আছে? তিনি কান্নায় ভেঙে পড়লেন না, তিনি পুলিশকে গালাগাল বা অভিশাপ দিলেন না, তিনি নিজের ভাগ্যকেও পর্যন্ত ধিক্কার দিলেন না। তিনি বললেন, সে যা করেছে তার শাস্তি সে পেয়েছে। এই একটি বাক্য হয়তো বাংলা সমাজের ইতিহাসে কিছুদিন আলোচিত হবে, তবে ইতিহাসে বিখ্যাত হয়ে থাকবে বলে মনে হয় না। কারণ সেই মা একজন প্রান্তিক সমাজের হত দরিদ্র পরিবারের মা। ঘটনার সংক্ষিপ্ত বিবরণে আসি।
বারুইপুরের সেই নৃশংস ঘটনা গোটা পশ্চিমবঙ্গকে স্তব্ধ করে দিয়েছে। মাত্র 12 বছরের এক কিশোরী গণধর্ষণের শিকার হয়েছে, তারপর হত্যা করা হয়েছে তাকে। এই ঘটনার অন্যতম অভিযুক্ত ছিল প্রভাস মণ্ডল। পরে পুলিশের সঙ্গে সংঘর্ষে তার মৃত্যু হয়। এই ঘটনার তদন্ত, আইনি প্রক্রিয়া এবং এনকাউন্টার নিয়ে আলাদা বিতর্ক থাকতেই পারে, সেটি বিচার করবে আদালত, আইন, ইতিহাস। আজ আমরা সেই বিতর্কে যাচ্ছি না। আজ আমরা কথা বলবো একজন মাকে নিয়ে, একজন এমন মা যিনি নিজের সন্তানের মৃত্যুর চেয়ে বড় করে দেখেছেন ন্যায়বোধকে। আমাদের চোখে এই ঘটনাটা অনেকের কাছে বিরাট কোনো মানে নিয়ে আসছে না। ইনি যদি সমাজের উচ্চ স্তরের, উচ্চবিত্ত, সংস্কৃতিবান পরিবারের মা হতেন তাহলে বিরাট বড় হেডলাইন হতো এতদিনে। কিন্তু তিনি একটি প্রান্তিক সমাজের মা, তাই তার কথা হয়তো কেন নিশ্চিতভাবেই আমাদের কাছে সেইভাবে গুরুত্ব পাবে না, পায়নি। একটু সাহিত্যে আসে। ফরাসি লোককথা, একটা বিখ্যাত ইউরোপীয় লোককথা। অনেকে বলে মূলত এটা ফরাসি, কিন্তু এটা সারা ইউরোপের সমস্ত দেশে এই গল্পটি খুব প্রচলিত। এক যুবক তার প্রেমিকার প্রেমে অন্ধ। প্রেমিকা বলল, যদি সত্যিই আমাকে খুব ভালোবাসো, সবচেয়ে ভালোবাসো, তাহলে আমার পরে কাকে ভালোবাসো তুমি? সে উত্তর দিল, আমার মাকে। বলে, তাহলে আমার ভালোবাসার প্রমাণ দাও, তোমার মায়ের হৃৎপিণ্ডটা নিয়ে এসে আমাকে দাও। অন্ধ প্রেম, অন্ধ আবেগ। ছেলে তার প্রেমিকাকে খুশি করার জন্য নিজের মাকে হত্যা করলো। তারপর মায়ের হৃৎপিণ্ড একটা থলির মধ্যে করে নিয়ে প্রেমিকার কাছে ছুটছে। ছুটতে ছুটতে পথে হোঁচট খেলো, সে মাটিতে পড়ে গেল। তখন সেই মায়ের হৃদয় বলে উঠল, আহারে বাছা, তোর লাগেনি তো? এই একটি বাক্যে পৃথিবীর সমস্ত মাতৃত্বকে ধরে ফেলেছে সেই গল্প। মা নিজের মৃত্যু, সন্তানের হাতে মৃত্যুর কথা ভুলে গেছেন, ছেলের ব্যথা তার কাছে বড় হয়েছে। আমরা মহাভারতের দিকে একটু তাকাই। মহাভারতে আর এক মা আছেন, তার নাম গান্ধারী। তিনি জানতেন দুর্যোধন ভয়ঙ্কর অন্যায় করছে, তবুও তিনি ছিলেন পুত্র মোহে আবদ্ধ, পুত্র স্নেহে অন্ধ। যুদ্ধের শেষে শতপুত্র নিহত। গান্ধারীর শোক মহাভারতের অন্যতম করুণ অধ্যায়। তিনি দুর্যোধনের অন্যায় দেখেছিলেন, কিন্তু মাতৃত্ব তাকে নিরপেক্ষ হতে দেয়নি। এটাই মানবিক জীবন, এটাই স্বাভাবিক। দুর্যোধনের একের পর এক অন্যায় জেনেও তাকে ত্যাগ করতে পারেননি গান্ধারী। পাশা খেলা, দ্রৌপদীর সেই সভাগৃহে দ্রৌপদীর অপমান সমেত বহু অন্যায়ের জন্য তিনি দুর্যোধনকে সতর্ক করেছেন, কিন্তু কখনো তাকে পরিত্যাগ করেননি। মাতৃত্ব তাকে বারবার পুত্রের কাছে ফিরিয়ে এনেছে। কুরুক্ষেত্র যুদ্ধের শেষ দিকে তিনি দুর্যোধনকে রক্ষা করার জন্য বিবস্ত্র অবস্থায় নিজের সামনে আসতে বললেন, যাতে তার তপস্যার শক্তিতে দুর্যোধনের শরীর বজ্রের মতো কঠিন করে দিতে পারেন। কিন্তু কৃষ্ণের পরামর্শে দুর্যোধন কোমরে কাপড় জড়িয়ে আসায় উরুর অংশে মা হাত বোলাতে পারেননি। ফলে দুর্যোধনের উরু সুরক্ষিত হয়নি। পরে সেই উরুতেই আঘাত করে তাকে নিহত করেন মধ্যম পাণ্ডব ভীম। যুদ্ধ শেষে একে একে তার 100 পুত্র নিহত হলে গান্ধারী অসীম শোকে ভেঙে পড়েন। তার বিলাপ মহাভারতের অন্যতম করুণ অধ্যায়। তার বেদনা এতই বিপুল যে তিনি এই যুদ্ধের জন্য দায়ী করলেন শ্রীকৃষ্ণকে। কৃষ্ণ স্বয়ং ভগবান, এটা জেনেও তিনি কৃষ্ণকে অভিশাপ দিয়েছিলেন। তিনি বিশ্বাস করেছিলেন কৃষ্ণ চাইলে যুদ্ধ ঠেকাতে পারতেন। ফলে পুত্র শোকে, যুদ্ধ শেষে তিনি পুত্র শোকে কৃষ্ণকে অভিশাপ দেন,
যে যাদব বংশ একদিন নিজেদের মধ্যে সংঘর্ষে ধ্বংস হবে, এই অভিশাপ তার মাতৃ হৃদয়ের গভীর বেদনার বহিঃপ্রকাশ। আমরা আর একটা গল্পে আসি, ম্যাক্সিম গোর্কির মা উপন্যাসে। মা সম্ভবত নামটা ছিল পেলাগিয়া, আমার খুব প্রিয় উপন্যাস। মা পেলাগিয়া একজন সাধারণ গৃহবধূ। তিনি প্রথমে শুধু নিজের ছেলেকে ভালোবাসতেন, তারপর ধীরে ধীরে বুঝলেন ছেলের লড়াই কেবল নিজের জন্য নয়, সমস্ত শোষিত মানুষের জন্য। তাই সেই মা ব্যক্তিগত মাতৃত্বের গণ্ডি ছাড়িয়ে সমাজের মা হয়ে উঠলেন। এই উত্তরণই গোর্কির উপন্যাসটির প্রাণ ছিল। আর এবার ফিরে আসি বারুইপুরে। এখানে আমরা আর এক ধরনের উত্তরণ দেখলাম। এই মা কোনো রাজনৈতিক দর্শনের মধ্য দিয়ে আসেননি, তিনি কোনো দার্শনিক নন, তিনি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নন, তিনি সাহিত্যিক নন, তিনি সমাজ সংস্কার, বিপ্লব এসব শব্দের সঙ্গে পরিচিতও নন। তিনি একজন অতি সাধারণ প্রান্তিক সমাজের হত দরিদ্র মা। সারা জীবন দারিদ্র, অসম্মান আর অভাবের সঙ্গে লড়াই করেছেন। তার ঘরের চেহারা দেখলে তো এইটাই মনে হয়। তবু সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে তিনি যা বললেন তাদের প্রশ্নের উত্তরে, তা অনেক শিক্ষিত মানুষরা আদৌ দিতে পারবেন কিনা, কোন শিক্ষিতা মা এই কথার উত্তর দিতে পারবেন কিনা, সেটা নিয়ে প্রশ্ন আছে। তিনি বলেননি আমার ছেলে নির্দোষ, তিনি বলেননি পুলিশ ষড়যন্ত্র করেছে, তিনি বলেননি আমার ছেলে দেবদূত, তিনি বলেননি আমার ছেলের বিচার কি আদালত করেছে, আদালত তাকে মৃত্যুদণ্ড দিয়েছে। এমনও তো হতে পারে মূল অপরাধী অন্য কেউ। এসব প্রশ্ন কিছুই না করে তিনি বলেছেন সে যা করেছে তার যোগ্য শাস্তি সে পেয়েছে। এই কথার মধ্যে আছে এক ভয়ঙ্কর আত্মত্যাগ, বিশাল আত্মত্যাগ, ভাবনার বিরাট উত্তরণ। নিজের সন্তান হারানোর কষ্ট তার কাছে বড় হয়নি, বড় হয়েছে সেই হতভাগিনী মেয়েটির মায়ের তীব্র যন্ত্রণা ও হাহাকার। তিনি যেন নিজের মাতৃত্বকেই বিচারকের কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। সেই বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। তারপর বললেন সেই চরম কথাটি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে, কষ্ট তো হয়, কিন্তু সে যা করেছে তার জন্য সে মরেছে বলে কোনো কষ্ট নেই আমার, কৃতকর্মের ফল সে পেয়েছে। মনে রাখতে হবে, বিচার না করে এই এনকাউন্টার বলে যখন সুশীল সমাজ, সমাজনীতির অঙ্গন থেকে তীব্র সমালোচনা উঠে আসছে, তখন এই মা কিন্তু দৃঢ় বিশ্বাস করেছেন যে তার সন্তান অপরাধী, কারণ নিজের সন্তানকে তিনি চেনেন। তাই প্রভাস অপরাধী কিনা সেই প্রশ্নই তিনি তোলেননি। এই প্রসঙ্গে প্রভাসের স্ত্রীর প্রতিক্রিয়াও দেখার মতো। যখন অনেক পোড় খাওয়া প্রাজ্ঞ সাংবাদিক হাদা ভোদা নেলা কাবলা গোছের চেহারার প্রভাসকে পুলিশের কাছ থেকে রিভলভার কেড়ে নিয়ে পালাবার চেষ্টাকে গাঁজাখুরি গল্প বলে ঘোষণা করছেন, তখন ধর্ষণ ও খুনের ঘটনায় তার সম্পৃক্ততা মানতে চাইছেন না, তখন প্রভাসের মা এবং তার স্ত্রী কিন্তু স্পষ্টভাবে বলছে এসব অপরাধ সে করতেই পারে। তারা এতটাই প্রভাসের চরিত্র সম্পর্কে ওয়াকিবহাল যে মৃতদেহ গ্রহণ করতেও তারা চায় না। একবার ভাবুন এই কথাগুলো। প্রিয় দর্শক, আজ আমরা এমন এক সমাজে বাস করি যেখানে প্রায় সব ক্ষেত্রে অপরাধীর পরিবার অপরাধকে ঢেকে রাখে, সাক্ষী লুকিয়ে ফেলা হয়, প্রমাণ নষ্ট করা হয়, মিথ্যা অ্যালিবাই তৈরি হয়। রাষ্ট্র ইনস্ট্যান্ট জাস্টিস দিলে অভিসম্পাত দেয় রাষ্ট্র ব্যবস্থাকে। কিন্তু এই মা উল্টো পথ দেখালেন। তিনি যা বললেন তার একটাই অর্থ, ন্যায় বিচার সন্তানের চেয়েও বড়। এই কথাটি শুধু একটি মামলার মন্তব্য নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি শিক্ষা। সন্তানকে ভালোবাসতেই হবে, কিন্তু সন্তানের অপরাধকে ভালোবাসা যাবে না।
মাতৃত্ব মানে অন্ধ সমর্থন নয়, মাতৃত্ব মানে সত্যের পাশে দাঁড়াবার সাহসও। সমাজকে এক বিশাল অনুসরণযোগ্য বার্তা দিলেন বারুইপুরের প্রান্তিক সমাজের এক অশিক্ষিতা মা, এক প্রান্তিক সমাজের দরিদ্র মা। তিনি যে শিক্ষা দিলেন তা সমাজের তথাকথিত শিক্ষা সংস্কৃতি বিপ্লবের ধ্বজাধারী কোনো মা কখনো ভাবতে পারবেন না, তাই নয় কি? প্রিয় দর্শক, ফরাসি লোককথার মা মৃত্যুর পরেও ছেলের ব্যথা অনুভব করেছিলেন তার ঘাতক সন্তানের কাছে, তার ঘাতক সন্তানের জন্য ব্যথা অনুভব করেছিলেন। গান্ধারী মৃত্যুর শেষ মুহূর্ত পর্যন্ত দুর্যোধনের জন্য কেঁদেছিলেন। গোর্কির মা নিজের সন্তান স্নেহকে আদর্শের জায়গায় মানবতার পথে উত্তরণ ঘটিয়েছিলেন। আর বারুইপুরের এই মা, তিনি আর এক নতুন শিক্ষা দিয়ে গেলেন। তিনি বুঝিয়ে দিলেন মাতৃত্ব কখনো কখনো সন্তানের পক্ষ নেওয়া নয়, মাতৃত্ব কখনো কখনো সমাজের পক্ষ নেওয়া, সমাজের পাশে দাঁড়ানো, সমাজের ভালোর জন্য দাঁড়ানো। আর এক মায়ের, সেই হতভাগিনী মেয়েটির মায়ের যন্ত্রণাকেও নিজের মধ্যে অনুভব করাও একজন সৎ মা, একজন সত্যিকারের মায়ের ধর্ম সেটা। বারুইপুরের মা হয়তো ভিতরে ভিতরে কেঁদেছেন, হয়তো রাতে একা ঘরে বসে ছেলের শৈশবের কথা ভেবে ভেঙে পড়েছেন। তার ছেলেবেলার আধো আধো কণ্ঠে মা ডাক ভেসে উঠেছে হয়তো তার স্মৃতিতে, হয়তো কেন নিশ্চিত তুমি মনের ভেতরে তার হাহাকার জেগেছে, সেটা জেগেছে, আপনার বাইরের কোনো প্রকাশ নেই, তাই আমরা জানি না, সেই জানার অধিকারও আমাদের নেই। কিন্তু প্রকাশ্যে তিনি যে বার্তাটি দিলেন সেটি অসাধারণ। অপরাধ করলে শাস্তি পেতেই হবে, তা সে আমার সন্তান হোক না কেন। এই একটি বাক্য হাজার বক্তৃতার থেকেও বেশি শক্তিশালী। সমাজ তখনই সুস্থ হয় যখন ন্যায়বোধ রক্তের সম্পর্ককে অতিক্রম করতে পারে। আর তাই বারুইপুরের এই দরিদ্র অখ্যাত মায়ের নাম হয়তো ইতিহাসের পাতায় লেখা থাকবে না, কিন্তু তার উচ্চারণ করা কয়েকটি শব্দ বহুদিন ধরে মানুষের বিবেককে নাড়া দেবে। সেই মায়ের কথা, আমার ছেলে তার দুষ্কর্মের উপযুক্ত শাস্তি পেয়েছে, কর্মফল। এই কথার মধ্যেই লুকিয়ে আছে এক মায়ের ব্যক্তিগত ট্র্যাজেডি, এক নাগরিকের নৈতিক দৃঢ়তা এবং একটি সমাজের জন্য গভীর শিক্ষা। বারুইপুরের মা, তোমাকে প্রণাম, ধন্যবাদ।